এবারে কিন্তু একটা দুটো মিসাইল নয়, বরং একই সাথে মিসাইলের একটা পুরো লঞ্চারে মিসফায়ার হয়ে যায়, যাতে ব্যাক টু ব্যাক 3টে মিসাইল ফায়ার করা হয়। আর স্বাভাবিকভাবেই এই খবর শোনা মাত্রই পাকিস্তানের যুদ্ধ অবশ্যম্ভাবী। ইতিমধ্যে আইএনএস সুরাট, ভারতের যুদ্ধ জাহাজ, সেটি একটা টেস্ট ফায়ার মিসাইল ছোড়ার একটা গতকাল তো গোলাগুলি হয়েছে, সীমান্তে গোলাগুলিও হয়েছে। তারপর সীমান্তে গোলাগুলিও হয়েছে। এখন টান উত্তেজনা, যে মিথগুলো আছে সেগুলো শ্যাটার্ড হবে। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে কিভাবে ভারতকে মোকাবেলা করবে সেই ব্যাপারে যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টিতে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে, সীমান্তে হচ্ছে গোলাগুলি, এ সংবাদ আপনারা জেনেছেন। এবার ভারত পাকিস্তানে কি মিসাইল ছুড়ল? গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। পাল্টা অ্যাকশনে পাকিস্তান কি প্রস্তুতি নিচ্ছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুম মাহবুব। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যুদ্ধ অবশ্যম্ভাবী। ইতিমধ্যে আইএনএস সুরাট, ভারতের যুদ্ধ জাহাজ, সেটি একটা টেস্ট ফায়ার মিসাইল ছোড়ার একটা গতকাল তো গোলাগুলি হয়েছে, সীমান্তে গোলাগুলিও হয়েছে। তারপর সীমান্তে গোলাগুলিও হয়েছে। এখন টান উত্তেজনা, যে মিথগুলো আছে সেগুলো শ্যাটার্ড হবে। প্রথম যে মিথটা, যে আর কখনোই পৃথিবীতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটবে না, সেই মিথটা শ্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেটি হবে সেটি কিন্তু দুই ফ্রন্টই হবে, ফরমার মাশরিকে পাকিস্তান এবং ফরমার মাগরেবে পাকিস্তান, দুই ফ্রন্টে। সবচেয়ে সফট টার্গেট হচ্ছে কলকাতা, সর্বাধিক জনগোষ্ঠী সম্পন্ন মেট্রোপলিস ভারতের। এবং সেটা হলে আমরা তো ন্যাচারালি তেজস্ক্রিয়তা তো আর পাসপোর্ট ভিসা মেনে ঢুকবে না। তারপরে নিউক্লিয়ার পর্যন্ত কি যাবে, কি মনে হয় আপনার কাছে? প্রথমেই পাকিস্তানের বক্তব্য যে তার প্রথমেই নিউক্লিয়ারে চলে যাবে, ওই কনভেনশনাল ওয়ারফেয়ারে যাবে না। ইসরায়েল একেবারে ক্লোজেস্ট অ্যালাই অফ ইন্ডিয়া নাও, তারা কিন্তু সমর্থন ব্যক্ত করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি পরিষ্কার খোলামেলা সমর্থন ব্যক্ত করেছেন ভারতের প্রতি, এবং তাদের টিম অলরেডি ভারতে এসে মোতায়েন হয়েছে। কম বেশি সবগুলো প্রিন্সলি স্টেট যেগুলো ভারতের অভ্যন্তরে অবস্থিত ছিল, তাদেরকে ভারত ভুক্তি এনশিওর করতে সক্ষম হয়েছিলেন। কাশ্মীর নিয়ে গোলটা বাঁধে এই কারণে যে মুসলিম মেজরিটি এলাকা, আবার রাজা হচ্ছেন হিন্দু, রাজপুত। এখন তিনি যেহেতু স্বাধীন থাকতে অভিপ্রায় ব্যক্ত করেছেন, এই খবর জানার পরে মোহাম্মদ আলী জিন্না তিনি বললেন যে পাকিস্তানের যে নাম, তার মধ্যে কে অক্ষরটি কাশ্মীরকে রিপ্রেজেন্ট করে, দ্যাট মাস্ট বিকাম পার্ট অফ পাকিস্তান। তো ন্যাচারালি তিনি তার ব্রিটিশ সেনাপতি যিনি ছিলেন পাকিস্তানের, তাকে আদেশ করলেন আপনার ফোর্স নিয়ে অগ্রসর হতে। ব্রিটিশ যিনি সেনাপতি, পাকিস্তানের প্রথম সেনাপতি নতুন স্বাধীন ডোমিনিয়নের, তিনি তার কমান্ড শুনলেন না, ইতস্তত করতে থাকলেন, অপেক্ষা করতে থাকলেন। তখন অনন্য উপায় হয়ে মোহাম্মদ আলী জিন্না সীমান্তের যে ট্রাইবসম্যান, তাদেরকে সরকারি বন্দুক এবং টোটা প্রদান করে বললেন যে তোমরা ইরেগুলার ফোর্স ঢুকে পড়ো মহারাজার রাজ্যে, এবং এটা পাকিস্তানের যাতে ভুক্তি এনশিওর করা যায় সেটি এনশিওর করো। অ্যাকর্ডিংলি তারা ঢুকে ইরেগুলার ফোর্স একেবারে শ্রীনগর, যেটা কাশ্মীরের রাজধানী, সে পর্যন্ত উপকণ্ঠে পৌঁছে গেল। সেই সুযোগটা নিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার পিতৃপুরুষের বাড়ি যেহেতু কাশ্মীরে, তার একটা নস্টালজিয়া ছিল, তিনি মহারাজাকে বললেন যে আপনার ক্যাপিটাল তো ফল করতে যাচ্ছে, বরং আপনি আমাদের ভারত ভুক্তির যে অ্যাক্সেশন ট্রিটি, সেখানে স্বাক্ষর করুন, আমরা ৩৬ সেনা নামিয়ে আপনাকে প্রোটেক্ট করব। গত্যন্তর না দেখে শর্ত সাপেক্ষে তিনি যুক্ত হলেন ভারতে। শর্ত ছিল যে একমাত্র বৈদেশিক নীতি বা ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্স, এই দুটি ভারতের হাতে থাকবে, বাকি সবকিছুই কাশ্মীরের হাতে থাকবে, এবং কাশ্মীরের নিজস্ব পতাকা থাকবে, নিজস্ব কনস্টিটিউশন থাকবে, এবং কাশ্মীরের মেয়েদেরকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, এখানে সেটেল করতে পারবে, জমিও কিনতে পারবে না ভারতের অন্য অংশের লোক এসে। তো এই বিষয়গুলো যখন স্থির হয়ে গেল, তখন আপনার এদিকে আপনার ব্রিটিশ সেনাপতি যিনি পাকিস্তানের, তিনি রাজি হয়ে গেলেন এবং ফোর্স নিয়ে অগ্রসর হলেন। এবং যে পর্যন্ত অগ্রসর হলেন,
সেই পর্যন্ত গিয়ে ড্রন হলো লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা। এবং 1 বছরে এটা আরো কমপ্লিকেটেড হলো যখন 62 যুদ্ধে চীন, আকসাই চীন যে অংশটি আপনার এই কাশ্মীরের, সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। ফলে শেষ অবধি দাঁড়ালো কাশ্মীর 3 ভাগে বিভক্ত হয়ে গেল: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং চায়না অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। পরবর্তীতে আইয়ুব খানের সময় কাশ্মীরের একটি অংশ আবার আইয়ুব খান উপহার দিলেন চীনকে। তো ফলে সেটা আরেকটা লেজিটিমেসি তৈরি করলো। আর এইদিকে আপনার বাল্টিস্তান এবং নর্দার্ন টেরিটরিজ, সেইগুলো করদ রাজ্য ছিল কাশ্মীরের মহারাজার, তারা সরাসরি পাকিস্তানে যোগ দিল একে একে। ক্ষমতায় আসার আগে ক্যাম্পেইনে তিনি এটা ইস্যু করেছিলেন যে 370 অনুচ্ছেদ যেটা ভারতের সংবিধানে, সেটি তিনি মাঝে মধ্যে আপনার ছবিটা থেমে থেমে যায়। সেই সঙ্গে আপনার কাশ্মীরে যে কেউ জায়গা জমি কিনতে পারবে না অন্য স্টেটের নাগরিকেরা, সেটার অবসান ঘটলো। কাশ্মীরের মেয়েদের এখন বিয়ে করা যাবে, এরকম একটি অবস্থা। তো ফলে এইটা নিয়ে আবার ঝই ঝামেলা শুরু হয়ে গেল। আর পাকিস্তান তো গোড়া থেকেই তারা দাবি করছে পুরো কাশ্মীর তাদের, এবং ইউএনএ অসংখ্য রেজলিউশন নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কার্যকর করা যায়নি। আর এই কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে এসে ভারত অধিকৃত বা ভারত অ্যাডমিনিস্ট্রেটেড যে কাশ্মীর, সেটি তারা 3 ভাগ করে ফেললেন: লাদাখ, যেটি বৌদ্ধ জনসংখ্যা অধ্যুষিত, তারপর কাশ্মীর ভ্যালি, যেটা মুসলিম জনসংখ্যা অধ্যুষিত, এবং জম্মু, যেটা হিন্দু অধ্যুষিত। এই 3 ভাগে ভাগ করে ফেললেন। ফলে সেটার সূত্র ধরে এই বিষয়টা গড়াতে গড়াতে আজকে এই জায়গাটায় এসে হাজির হয়েছে। এবং আপনার এই পহেলগাঁও, যেখানটা এই 26 জন পর্যটক হত হলেন, এইটা একটা স্পার্ক হিসেবে কাজ করলো। ভারত 5টি পয়েন্ট এবং পাকিস্তান 8টি পয়েন্ট হাজির করলো সামনে। এবং পাকিস্তানের যে বিষয়, সেখানে তারা প্রথমেই বলেছে যে যদি তারা আক্রান্ত হয় তাহলে দে উইল গো ফর নিউক্লিয়ার অপশন। আর ভারত প্রথমেই যেটা করলো, লাইফ লাইন, যেটা পাকিস্তানের যে 60-এর দশকে ওয়ার্ল্ড ব্যাংকের পৌরোহিত্যে যে ওয়াটার শেয়ারিং ট্রিটি হয়েছিল, সেটা তারা বাতিল করে দিলেন। এবং এর ফলে ধাপে ধাপে যেটা করলেন ভারত সরকার, ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু ইতিমধ্যে অনুমতি দিয়েছেন যে আপনার যুদ্ধ করা যাবে প্রয়োজনে। আর এর পাশাপাশি আপনার যে কাজটি হয়েছে সেটি হচ্ছে আপনার এর মধ্যে ভারতের সঙ্গে সর্বশেষ যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল পাকিস্তানের, সেটি ভারত বাতিল করে দিয়েছে। তো ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী। ইতিমধ্যে আইএনএস সুরাট, ভারতের যুদ্ধ জাহাজ, সেটি একটা টেস্ট ফায়ার মিসাইল ছোড়ার একটা হয়েছে, সীমান্তে গোলাগুলি হয়েছে, তারপর সীমান্তে গোলাগুলিও হয়েছে। এখন টান টান উত্তেজনা করাচি এবং ইসলামাবাদে। আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থার প্রেক্ষিতে আপনি কি মনে করেন এই দুই দেশ, এখন এই দুইটি পারমাণবিক সমৃদ্ধ দেশ, শক্তি সমৃদ্ধ দেশ, কি আসলে কি যুদ্ধে লড়াতে যাবে? ট্রাম্প প্রশাসন ক্ষমতায়, সুতরাং পুরো বিশ্ব ব্যবস্থা কিন্তু পরিবর্তিত হবে, আগের মতো থাকবে না। যে মিথগুলো আছে সেগুলো শ্যাটার্ড হবে। প্রথম যে মিথটা, যে আর কখনোই পৃথিবীতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটবে না, সেই মিথটা শ্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং যদি হয়, খেয়াল করে দেখেন, 2টো পারমাণবিক বোমা পৃথিবীতে প্রথম নিক্ষিপ্ত হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেটি ছিল আমাদের এই এশিয়া মহাদেশে। যে অক্ষর শক্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছিল আপনার জার্মানি, ইটালি এবং জাপান, এবং তার মধ্যে আপনার ইটালি এবং জার্মানি ছিল ইউরোপে অবস্থিত, বোমা কিন্তু সেখানে পড়েনি, পড়েছে এশিয়া মহাদেশে। রেশিয়াল স্টকও ডিফারেন্ট। আপনাদের জন্য ব্রেকিং খবর রয়েছে আজ অনেকগুলো। পাকিস্তানের এমন একটি অস্ত্র দেখে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত রীতিমতো এখন দুঃস্বপ্নে বিভোর। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে কিভাবে ভারতকে মোকাবেলা করবে সেই ব্যাপারে যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টিতে ভারতের ভেতর থেকে এবার মোদি বিরোধী
অনেক টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্ট আসতে শুরু করেছে। বলা হচ্ছে যে হামলাটি পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, সে হামলার সাথে স্বয়ং ভারতের বিজেপি সরকার দায়ী। অনেকগুলো প্রশ্ন উঠেছে স্বয়ং ভারতের ভেতর থেকে, ভারতের সেনাবাহিনী এবং পেহেলগাঁও যারা পর্যটক তারা নিজেরা এই প্রশ্ন তুলেছে। দর্শক চলুন সেই খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথমে আমরা চলে আসছি যে সোশ্যাল মিডিয়াতে তথ্যগুলো আসছে। ভারতের গণমাধ্যমে একেবারেই প্রচার হয়নি বললেই চলে, খুব অল্প কিছু গণমাধ্যমের খবর। যখন সন্ত্রাসীরা পর্যটকদের উপর আক্রমণ করে তখন সেখানে একজন সৈনিক তাদের বিরুদ্ধে লড়াই চালায় এবং তাকে পুরো ঝাঁঝরা করে দেওয়া হয় গুলি করে। তিনি একজন মুসলিম ছিলেন, তিনি নিজের জীবনটা দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু তাকে হিরো বানানো দূরের কথা, তার নামটি পর্যন্ত ভারতের গণমাধ্যম উচ্চারণ করছে না। বুঝতে পারছেন কেমন দেশ, কেমন তাদের সভ্যতা। দ্বিতীয় যে বিষয়টি, ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে, যখন সন্ত্রাসীরা এই আক্রমণটি করেছে তখন কাশ্মীরে প্রায় 6 লক্ষ ভারতীয় সেনা অবস্থান করছিল। 50 মিটার দূরে দূরে একজন সেনাবাহিনী অবস্থান করে কাশ্মীর ঘিরে, জম্মু এবং কাশ্মীরে। তাহলে সন্ত্রাসীরা যখন প্রবেশ করে, যখন আক্রমণ করে, তখন পেহেলগাঁওতে একজন সেনা বা পুলিশের সদস্য কেন ছিল না? এই প্রশ্নটি এখন খুব জোরে সোরে আসছে। ভালো করে খেয়াল করবেন, সন্ত্রাসীরা যখন আক্রমণ করে সব জায়গায় সেনাবাহিনী ছিল, কিন্তু একটি জায়গায় ছিল না। প্রশ্ন হলো কেন ছিল না? 2 নম্বর, 19 এপ্রিল নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের কথা ছিল। কোন কারণে 19 এপ্রিলে নরেন্দ্র মোদী কাশ্মীর সফর করলেন না? তারা কি অগ্রিম জানতেন কি হবে, বা তারা কি এই ঘটনা ঘটিয়েছে? তারপরের প্রশ্ন, যখন এই ঘটনা ঘটে তখন সন্ত্রাসীরা আক্রমণ করে নির্বিঘ্নে কি করে চলে যায়? একজনকেও গ্রেফতার করতে পারেনি সরকার। যেখানে প্রায় 6 লক্ষ সেনা অবস্থান করছে সেখানেই কেন এত ব্যর্থতা, অর্থাৎ এত কি বলবো ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল? সব কিছু এভাবে এখন নতুন করে ভারতের গণমাধ্যমে আসছে, আর অনেক প্রশ্ন তৈরি হচ্ছে একটার পর একটা। ভারত সরকার এর কোনো জবাব দিচ্ছে না। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চাই, যে পেহেলগাঁওতে কেন কোনো সেনা সদস্য ওই সময়টিতে রাখা হয়নি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আগে থেকেই ভারতীয় ইন্টেলিজেন্সরা জানে, বা সেনাবাহিনী জানে, বা সরকার জানে এখানে এমন একটি ঘটনা ঘটানো হবে পাকিস্তানকে দায়ী করার জন্য। নাম্বার 2, যারা আহত হয়েছেন, বেঁচে গেছেন এই গুলি খেয়ে, বা যারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু আক্রমণের শিকার হননি, তারা এবার মুখ খুলে বলছেন যে আক্রমণের পর অনেকেই আহত হয়ে পড়েছিলেন, সেনাবাহিনীর কেউ এসে তাদের উদ্ধার করেনি। একটা লম্বা সময় এই অঞ্চলটিতে সেনাবাহিনীর কেউ আসেনি, উদ্ধার করেনি, সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেনি। কেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যারা খুঁজবেন, এবং বিশেষ করে আমার প্রচুর দর্শক ভারতের আছে, তারা বুঝতে পারবেন আসলে কি হয়েছে। এবার আসি আমরা নতুন কিছু তথ্যে। যেমন ভারতের কয়েকটি গণমাধ্যম কালকে জোরে সোরে প্রচার করেছে যে পাকিস্তানের একটি বেজে ভারতের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সেখানে তুর্কি নির্মিত বাইরাক্তার TB2 ড্রোন। সঙ্গে সঙ্গে ভারতের গণমাধ্যম তাদের কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে ভারতের ঘুম হারাম করতে এবার তুর্কি ড্রোন পাকিস্তানের হাতে। আমরা জানি এই ড্রোনটি পাকিস্তানকে তুরস্ক আরও আগিয়ে দিয়েছে, বাংলাদেশকেও দিয়েছে, কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে এটি সাম্প্রতিক সময় এরদোয়ান দ্রুত পাকিস্তানকে হস্তান্তর করেছে, যখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। এখন এই বিষয়টি আপনাদের একটু বুঝতে হবে। TB2 ড্রোনটি আসলে কি? আপনারা জানেন যে এরদোয়ানের জামাতা, মানে মেয়ের জামাই সেলজুক বাইরাক্তার, তার নামে এই ড্রোনটি তৈরি হয়েছে, কারণ এই কোম্পানিটি তার এবং তিনি এটি মূলত তৈরি করেছে। এবং এই ড্রোনটি ভারতের ঘুম হারাম হবার প্রধান কারণ হলো
এই ড্রোনটি ভারতের ঘুম হারাম করার পেছনে প্রধান কারণ হলো পৃথিবীতে এই মুহূর্তে যত আধুনিক ড্রোন আছে সকল ড্রোনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এটি। খেয়াল করবেন, নাম্বার 1। নাম্বার 2, এই ড্রোন দিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে 30 থেকে 40 বছর যেই আজারবাইজান আর্মেনিয়ার কাছে পরাজিত হয়েছে, সেখানে বিজয় পেয়েছে কেবল তুর্কি ড্রোনে। সেখানে স্থল অভিযানের চেয়ে তুর্কি ড্রোন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর্মেনিয়া বলেছে তুরস্কের ড্রোন আমাদেরকে পরাজিত করেছে। একদম আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলাস নিজে এই কথাটি বলেছেন, এবং আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ নিজে বলেছেন যে তুরস্কের ড্রোনই মূলত এই জয় পরাজয় নির্ধারণ করে দিয়েছে। যেখানে আর্মেনিয়ার পক্ষে চীন দাঁড়িয়েছে, রাশিয়া দাঁড়িয়েছে সেখানে, এবং আমেরিকাও দাঁড়িয়েছে, সেখানে আজারবাইজানের পক্ষে ছিল মাত্র তুরস্ক। সেই তুরস্ক বিজয় পেয়েছে এই বিশ্ব মোড়লদের সামনে কেবল তার এই বাইরাক্তার TB2 ড্রোনের ক্যারিশমায়। নাম্বার 2। এবার নাম্বার 3, এই ড্রোনটি 27 থেকে 28 ঘন্টা টানা চলতে পারে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে, অথবা কোনো প্রকার জ্বালানি বাদ দেন, কোনো প্রকার চার্জ বাদ দেন, 27 থেকে 28 ঘন্টা এটা আকাশে উঠতে পারে। এবং 24 ঘন্টা দিন হলেও 27 থেকে 28 ঘন্টা এটার কোনো প্রকার জ্বালানি কিংবা কোনো প্রকার চার্জ প্রয়োজন হয় না। 4 নম্বর, এই ড্রোনটি সকল রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারে, এবং এই রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে এত নিখুঁতভাবে এটা আকাশে অবস্থান করতে পারে, শত্রুরা তারা খুব সহজে এটাকে ধরতে পারে না বা শনাক্ত করতে পারে না। এবং এন্টিশিপ মিসাইল বলেন, এন্টি ড্রোন মিসাইল বলেন, তারপরে আপনাদের এই যে আমরা যেটা বলি যে মিসাইলগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে নিক্ষেপ করা হয়, সেটা বিমান বলেন, সেটা এন্টি মিসাইল বলেন, যেটাই বলেন, এগুলোকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ ভারত যদি এটিকে দেখে, আকাশে দেখে এটাকে টার্গেট করে হিট করে, এটা তার নিজের গতিপথ পরিবর্তন করে সেই মিসাইলকে ফাঁকি দিতে পারবে। তারপর এটার মধ্যে লেজার গাইডেড মিসাইল সিস্টেম আছে, অর্থাৎ শত্রু নিচে অবস্থান করছে, যেটা আজারবাইজান আর্মেনিয়া আমরা দেখেছি। শত্রু নিচে কোনো পরিকল্পনা করছে, ধরেন কাশ্মীর সীমান্তের কাছে ভারতীয়রা সেনা সমাবেশ ঘটিয়েছে, পাকিস্তান এই ড্রোনটির মাধ্যমে কন্ট্রোলে বসে দেখবে কোথায় কোথায় ভারতীয় সেনারা অবস্থান করছে, কোথায় কে অবস্থান করছে, তাদের পরিকল্পনা কিভাবে তৈরি হচ্ছে, তারা কোন কোন অস্ত্র ব্যবহার করতে চাইছে পাকিস্তানের বিরুদ্ধে। এই জিনিসগুলো খুব নিখুঁতভাবে দেখতে পারবে এই ড্রোনটির মাধ্যমে যারা এই ড্রোনটি ব্যবহার করবে। অর্থাৎ ধরুন পাকিস্তানি ব্যবহার করছে, পাকিস্তান দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে পাকিস্তান আকাশে এই জিনিসটা, মানে এই ড্রোনটাকে TB2 মানে বাইরাক্তার TB2 মাধ্যমে একদম নিখুঁতভাবে কার্গিল বলেন বা কাশ্মীর বলেন, পেহেলগাঁও বলেন বা পুলওয়ামা বলেন বা জম্মু বলেন বা শ্রীনগর বলেন, যেখানে যারা যেই পজিশন থাকবে দেখবে, এবং যদি মনে করে উপর থেকে তারা টার্গেট হিট করবে, তখন লেজার গাইডেড মিসাইলের মাধ্যমে এটাকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ এই ড্রোনটি নজরদারি বা গোয়েন্দাগিরিতে কাজ করবে, এই ড্রোনটি অ্যাটাক করতে পারবে, এবং এই ড্রোনটি যে কোনোভাবে আপনার গতিপথকে বা আপনার সামরিক পরিকল্পনাকে তুলে ধরতে পারবে। তো এইভাবেই এই ড্রোনটিকে তৈরি করা হয়েছে, তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন। তো ভারত বলছে পাকিস্তানের কাছে যুদ্ধ পরিবর্তন বা যুদ্ধকে, একটা বাহিনীকে বা যে কোনো শক্তিকে পরাজিত করার মতো একটা অস্ত্র চলে এসছে। এবং ভারতের গণমাধ্যম বলছে তারা স্যাটেলাইট ইমেজে দেখেছে এটি পাকিস্তানের বেইজে অবস্থান করছে। এখন পর্যন্ত এটা সীমান্তে ওড়ানো হয়নি, কেবল বেইজে এই TB2 ড্রোনের পিকচার দিয়ে ভারতীয় গণমাধ্যম চিৎকার শুরু করে দিয়েছে। এখন বিষয়টা তৈরি হলো কি, এই ড্রোনটি পাকিস্তানের হাতে আসছে, আর অন্যদিকে S-400 রয়েছে, রাফায়েল রয়েছে, আরও বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ভারতের হাতে চলে এসছে। ভারত যদি পাকিস্তানে আক্রমণ করতে চায়, তাহলে পাকিস্তান এই ড্রোনটির মাধ্যমে তার সকল পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে। এটাই হলো মূল খেলা। এখন নরেন্দ্র মোদীর দেশ এই জন্য চিৎকার শুরু করেছে যে তুরস্ক প্রকাশ্যে সহযোগিতা করছে পাকিস্তানকে। ইতিমধ্যে আপনারা জানেন, যখন এই
সন্ত্রাসের ঘটনাটি ঘটে পেহেলগাঁওতে, তখন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কে অবস্থান করছিলেন এবং রজব তাইয়্যিব এরদোয়ান স্পষ্ট করে বলেছেন, কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানকে সমর্থন করি বা তাদের পাশে আছি। দর্শক, এই পরিস্থিতিতে দুই দেশের যে অবস্থা দেখছি, ইতিমধ্যে গতকালকের খবরও বলেছি, দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে, একজন জওয়ানকে, ভারতীয় জওয়ানকে গ্রেফতার করেছে পাকিস্তান। সব কিছু মিলে পাকিস্তানও হার্ড লাইনে, ভারতও হার্ড লাইনে। শেষ পর্যন্ত এই যুদ্ধ কোন দিকে চলে যায় সেটা দেখার অপেক্ষায় আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।